ব্যারিস্টার মুস্তাসিম তানজির, একটা প্রশ্ন করে গিয়েছিলাম, আমি একটু পরে সেই প্রশ্নে আসব। এই বিরতির ফাঁকে আমরা কিছু সাধারণ মানুষের প্রশ্ন দেখছিলাম। অনেকে এটা জানতে চাইছিলেন যে খোদ মন্ত্রীরা যেখানে গুজবের শিকার হচ্ছেন সেখানে সাধারণ মানুষের ঝুঁকিটা তো আরও বেশি। কেউ যদি সেরকম ঝুঁকিতে পড়ে যান, গুজবের শিকার হন, তিনি আসলে কিভাবে আইনের আশ্রয় নিতে পারে, কিভাবে আসলে আইনজীবীরা তাদেরকে সহায়তা করতে পারে? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গুজবের শিকার হলে প্রথম যেটি দেখার বিষয় সেটি হচ্ছে যে সেই গুজবের মাধ্যমে আসলে কে ক্ষতির শিকার হয়েছেন এবং কতটুকু ক্ষতির শিকার হয়েছেন। জি। কারণ আইন তখনই ব্যবস্থা নেয় যখন কেউ প্রকৃত কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তো এক্ষেত্রে আমরা খুব কমন একটি রিমেডি যেটি দেখি সেটি হচ্ছে মানহানির মামলা। তো এই মানহানির মামলা করার বর্তমান যেটি প্রধান আইন সেটি হচ্ছে দণ্ডবিধি আইন। কারণ সাইবার সুরক্ষা আইন যেটি তৈরি করা হয়েছিল 2025 সালে সেখানে আসলে মানে মানহানির জন্য কোনো বিধান রাখা হয়নি। এটি খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সো সে কারণে দণ্ডবিধিতে মামলা করতে হবে। আর গুজব ছড়ানোর মাধ্যমে যদি প্রতারণামূলক কোনো অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে প্রতারণার অভিযোগে মামলা করা যেতে পারে। তো এরকম বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা মামলার বিধান রয়েছে। আগে আগে যেরকম হতো যে সরাসরি একজন আরেকজনকে দোষারোপের সুযোগটা নিত নানাভাবে, এখন সেই কাজটা তারা ভার্চুয়ালি করে। অর্থাৎ ফেসবুকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানাভাবে লাইভ টাইপ করে বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করে হ্যারাসমেন্ট করা হয়। সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে যখন কেউ কাউকে হ্যারাস করে এবং মানহানি করে জি। সেক্ষেত্রে প্রধানত মূলত দণ্ডবিধি আইনে আমাদের মামলা করতে হবে। কারণ সাইবার সুরক্ষা আইনে আসলে মানহানির বিধান পুরোপুরি তুলে দিয়েছে। একদম একদম। এরপর আসুন আমরা আসলে যে টেকনিক্যাল সাইটে আসছিলাম, আমরা জানি যে ইউটিউব, ফেসবুক, এমনকি গুগলেরও বিভিন্ন ক্যাশ সার্ভার আমাদের দেশে আছে। অর্থাৎ সরাসরি সান ফ্রান্সিসকো থেকে ডাটা ট্রাভেল না করে বাংলাদেশ থেকে এটা ব্যবহার করে খুব কমন কিছু ডাটা আমরা এখান থেকে ব্যবহার করে থাকি। সেই হিসেবে যদি কোনো গুজব দেশের মধ্যে ছড়ায় আমরা সহজেই হয়তো খুঁজে বের করতে পারি। সেক্ষেত্রে আসলে সরকারের মনোযোগটা কেমন হওয়া উচিত, তৎপরতা কেমন হওয়া উচিত এবং বাস্তবতা আসলে কোন দিকে নিয়ে যাওয়া প্রয়োজন সেক্ষেত্রে? আপনি যে বিষয়টি বলছেন এই বিষয়টি আমি পুরোপুরি শিওর না যে ক্যাশ সার্ভার বাংলাদেশে বলে মানে গুজবের সোর্স দ্রুত আইডেন্টিফাই করা সম্ভব। কারণ যারা মানে এগুলো গুজব ছড়ান তাদের মধ্যে কিছু ব্যক্তি ছাড়া যারা স্পেশালিস্ট তারা কয়েক লেয়ারের সিকিউরিটি মেইনটেইন করেন। সুতরাং আসলে চাইলেও তাদের খুব দ্রুত আইডেন্টিফাই করা সম্ভব না। যেমন আমি খুব ছোট্ট করে একটি উদাহরণ দেই যে আমি প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে আমি একজনকে চিনতাম, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। উনি কিন্তু ওনার অপারেটিং সিস্টেম পেন ড্রাইভের মধ্যে রাখা ছিল লিনাক্স, এবং এটা ইনসার্ট করে তিনি হচ্ছে ফেসবুক আইডি ইউজ করতেন। এবং মানে যখন আর কি তার বাসায় রেইড করা হতো তখন এই পেন ড্রাইভটি তিনি সরিয়ে ফেলতেন এবং ওটার সাথে তার যত তথ্য কম্পিউটারে আছে সেটা কিন্তু মুছে যেত এবং ওই পেন ড্রাইভের মধ্যে কিন্তু পুরো জিনিসটি থাকতো। সো এরকম বেশ কিছু মানে আলট্রা সফিস্টিকেটেড মেথড আছে যার মাধ্যমে তারা কয়েক লেয়ারের সিকিউরিটি মেইনটেইন করেন। সুতরাং জাস্ট বাংলাদেশে ক্যাশ সার্ভার আছে বলেই তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করা যাবে এই বিষয়টি বুঝতে পারছি। তারপরে মাঝখানে যদি তারা আসলে সার্ভার হাইড করে কিংবা ক্লোন সার্ভার ব্যবহার করে কিংবা বিভিন্ন রকমের অথেন্টিকেশন ব্যবহার করে নিজেকে গোপন রাখেন, সেক্ষেত্রে হয়তো খুঁজে বেশ করাটা মুশকিল। সবশেষ যদি একটু পরামর্শ দেন, সাধারণ মানুষ আসলে কি করবে, যেহেতু এখন প্রত্যেকের হাতে হাতে ডিভাইস প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে, কোনটা এআই দিয়ে বানানো, কোন তথ্য ভুল, কোনটা ঠিক, কি বলবেন ছোট করে? এক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি আমার যেটি পরামর্শ সেটি হচ্ছে যে নিজের পার্সোনাল লাইফের যে সেন্সিটিভ ইনফরমেশন সবকিছু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ওপেনলি শেয়ার না করা। এবং আপনি যখনই আপনার পার্সোনাল লাইফের সমস্ত খুঁটিনাটি একদম ওপেনলি আপনি অনলাইনে শেয়ার করছেন তখন কিন্তু আপনাকে আক্রমণ করাটা এবং আপনার দুর্বল স্থান শনাক্ত করাটা যারা স্ক্যামার এবং যারা হচ্ছে গুজব সৃষ্টিকারী তাদের জন্য এটি সহজ হয়ে যাচ্ছে। সো এ কারণে নিজের প্রাইভেসি একটি পর্যায় পর্যন্ত রক্ষা করা এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে কিছু ধারণা নেয়া, এগুলো এখন আমাদের আসলে প্রত্যেক মানুষের জন্যই দরকারি হয়ে গেছে। অন্তত যারা মানে সেলিব্রিটি পার্সন বা যারা মনে করেন যে তাদের আক্রান্ত হবার সম্ভাবনা আছে তারা এজন্য এই বিষয়ে বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারেন।
অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। ছোট ছোট বেশ কিছু বিষয় আসলে জানার সুযোগ হলো এবং এই পরামর্শ নিয়ে আজকে আলাপটা শেষ করি। সামনে কোনো আয়োজন নিশ্চয়ই আবার আপনাকে পাবো, কারণ এগুলো ধারাবাহিক আলোচনার বিষয় এবং ধীরে ধীরে মানুষ আসলে সচেতন হবে সেই প্রত্যাশা তো থাকবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির।